স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আমাদের এই সেশনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তির দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বোর্ড প্রশ্ন হিসাবে এসেছে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমাদের এই সিরিজে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3-এর কিছু প্রশ্নের সলভ আমি অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়েছি। তোমরা সবাই যদি প্রশ্ন সলভগুলো একটু দেখো, তাহলে আশা করি তোমাদের উপকার হবে। তো এই আজকের ক্লাসে আমরা শুরু করব অধ্যায় 4-এর কিছু প্রশ্ন সলভ দিয়ে। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, এটা দেখতে পাবো আমরা, 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটি বস্তু তুলতে পারে। অপরপক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে। আলোর বেগটা এখানে বলা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং জি এর মান বলা আছে আমাদেরকে। জি এর মানটা নিয়ে একটু কথা বলি। অনেকে জি এর মান খাতায় যখন প্রশ্ন আনসার করে তখন তারা সরাসরি মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলে, কিন্তু এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রশ্নে যদি জি এর মান 9.81 দেওয়া থাকে, কিন্তু আমরা যদি খাতায় 9.8 দিয়ে ম্যাথ করি, তখন কিন্তু আনসারটা মিলবে না টিচারদের সাথে তখন, এবং সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে মার্কসের একটা হেরফের হতে পারে। সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে প্রশ্নে যে জি এর মানটা দেওয়া আছে স্ট্রিক্টলি সেটাই ফলো করতে হবে। ইভেন প্রশ্নে শুধু জি এর মান না, প্রশ্নে আলোর বেগ হোক, প্রশ্নে যে কোনো অন্যান্য তথ্য হোক যেটা দেওয়া আছে, সেটা যদি আমাদের সাথে নাও মিলে, আমাদের কিন্তু সেটা ধরেই ম্যাথটা করতে হবে। তাহলে এবার প্রশ্নগুলো দেখি কি কি। প্রথম প্রশ্ন হচ্ছে গতিশক্তি কাকে বলে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাজ ও শক্তির একক অভিন্ন কেন, ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, তো গ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমাদের আসলে যেটা করা উচিত যে প্রশ্ন থেকে ডাটাগুলো সব খুব সুন্দর করে আরেকবার একটু পড়ে ফেলা উচিত। তো আমি আশা করি তোমাদের কাছে এই মুহূর্তে হাতের কাছে খাতা কলম আছে, এবং খাতা কলমের মধ্যে তোমরা এই তথ্যগুলো, এখানে প্রশ্নের যে তথ্যগুলো দেখতে পাচ্ছ, সেই তথ্যগুলো একটু তুলে ফেলবে, যেগুলো আমাদের হয়তো ঘতে লাগবে। তো গতে কি বলা আছে, প্রথম বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে। আর ঘতে বলা আছে কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক, কর্মদক্ষতার আলোকে গাণিতিকভাবে আমাদেরকে সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা চলো সলভে চলে যাই। তো আজকে আমাদের এই সলভের প্রথম যে অংশটা, সেটা আমরা চলে যাচ্ছি গতিশক্তি কাকে বলে। তো খেয়াল করো, গতিশক্তি সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি। কোনো গতিশীল বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, গতিশক্তিকে আমরা কিন্তু ইকে দ্বারা ডিনোট করি। তো ইকে মানে হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি মনে রাখতে হবে, গতিশক্তি মানে কিন্তু হচ্ছে কৃতকাজ। তো একটা বস্তু কৃতকাজ মানে হচ্ছে বল আর সরণের গুণফল। হ্যাঁ, তো এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করবে, যখন বল প্রয়োগের ফলে সরণ হবে, সরণ হলে কিন্তু কাজ হবে, কাজ থেকে কিন্তু গতিশক্তিটা আসে। এই বল গুণ সরণ এফএস, এটাই কিন্তু পরবর্তীতে সমীকরণের মাধ্যমে ½ mv² কনভার্ট হয়। তো মনে রাখবা, কোনো বস্তুতে যখন গতি থাকবে সেই গতি দিয়ে তুমি কাজ করতে পারবে, এবং সেই গতির জন্য যদি কাজ করা যায় তখনই সেটাকে আমরা গতিশক্তি বলতে পারবো। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, এটাই হচ্ছে প্রপার সংজ্ঞা। এটা অনেকে লিখতে ভুল করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আসো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে বলছে যে আমরা যে কাজ করছি, কাজের একটা কৃতকাজ আর আমাদের শক্তি, তারা একই কেন সে জিনিসটা, বা তাদের এককটা একই কেন সেটা জানতে চেয়েছে। আমি একটু আগে জিনিসটা দেখাচ্ছিলাম, কৃতকাজ ডাব্লিউ মানেই কিন্তু হচ্ছে শক্তি। কৃতকাজ সমান ব্যয়িত শক্তি, একটা কথা আছে, সেখান থেকে আসলে বিষয়টা আসছে। তুমি যতটুকু কাজ করবে ততটুকু শক্তি খরচ, বা ততটুকু শক্তি খরচ করে তুমি কাজ করাটা সামর্থ্য লাভ করতে পারবে। সুতরাং এগুলো সবই খুব কানেক্টেড, সেজন্য তাদের উভয়ের একক হচ্ছে জুল। তো এখানে একটা স্যাম্পল আনসার আছে, তোমরা একটু দেখতে পারো। এই আনসারটাকে ফলো হয়তো করা যেতে পারে, বা এটার সাথে হয়তো কিছু
অ্যাডিশনাল তথ্য তোমরা লাগাতে পারো। পরবর্তী প্রশ্নটার উত্তরে আমরা সবাই একটু যাব যে পরবর্তী প্রশ্ন উত্তরে কী বলা আছে। পরবর্তী প্রশ্ন উত্তরে বলা আছে যে প্রশ্নটাই বলা আছে যে প্রথম বস্তুর ভর অর্থাৎ যেটা ছিল 1500 কেজি সেটাকে আমি যদি শক্তিতে রূপান্তরিত করি, তো অনেকে এই ম্যাথটা E=mgh বা অনেক কিছু দিয়ে অঙ্কটা করে ফেলে, আসলে কিন্তু mgh সূত্রটাতে হবে না। আমাদের যেটা সূত্র সেটা হচ্ছে আইনস্টাইনের যে বিখ্যাত সূত্র E=mc², অর্থাৎ ভরকে তুমি শক্তিতে রূপান্তরিত করলে কি পরিমাণ শক্তি তুমি পাবে সেই সমীকরণটা আমরা ব্যবহার করব। তো E=mc², এখানে তোমরা সবাই জানো m হচ্ছে বস্তুটার ভর, যেহেতু প্রথম বস্তুর ভর ছিল 1500 কেজি, সেখান থেকে এটাকে আমরা আলোর বেগ দিয়ে গুণ করে দিয়ে আলোর বেগ এর বর্গ দিয়ে গুণ করতে হবে, স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এখানে দেখানো আছে উত্তরটা, তোমরা একটু ফলো করবা। এবার আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নটার উত্তরে। ঘ নাম্বার প্রশ্ন বলেছে, আসলে এখানে দুইটা ক্রেনের কথা বলছে। হ্যাঁ, তো দুইটা ক্রেনের যখন কথা বলা হচ্ছে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে দুইটা ক্রেন কি কি কাজ করতেছে আমরা একটু দেখি। প্রথম ক্রেনটার ক্ষেত্রে দেখি, প্রথম ক্রেনে 5 কিলোওয়াট একটা কথা লিখছে। 5 কিলোওয়াট মানে 5000 ওয়াট। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তুমি ক্রেনটাকে প্রতি সেকেন্ডে যদি 5000 জুল, ক্রেন কিসের সাহায্যে চলে? ক্রেন নিশ্চয়ই কোনো একটা বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলে বা ডিজেল পাওয়ারের সাহায্যে চলে। তো ডিজেল পাওয়ার হোক বা বৈদ্যুতিক হোক, তুমি যদি ক্রেনটাকে প্রতি সেকেন্ডে 5000 জুল শক্তি দাও, তাহলে সে তার সম্পূর্ণ আউটপুটটা দিবে। অর্থাৎ এটা তুমি যেটা দিলে সেটা হচ্ছে ইনপুট। তার সকল আউটপুট, সে যতটুকু আউটপুটই দিক, সেটা তার থেকে বের করে আনার জন্য, অর্থাৎ তাকে প্রপারলি ফাংশন করার জন্য তোমাকে 5000 জুল শক্তি দিতে হবে, নাহলে সে তার যতটুকু পার্সেন্টেজ দেওয়ার সেটা দিবে না। যেমন আমরা এই অঙ্কের শেষে দেখতে পাবো যে তার কর্মদক্ষতা হচ্ছে 18.375%, অর্থাৎ সে 918.75 ওয়াট সে ক্ষমতা ব্যয় করে বা ক্ষমতা সে কার্যকর করে। তো এই 918.75 ওয়াট এই ক্রেন থেকে বের করে আনতে গেলে তোমাকে 5000 ওয়াট শক্তি তোমাকে দিতেই হবে। তুমি যদি কোনো কারণে 5000 ক্ষমতা 5000 ক্ষমতা তোমার দিতে হবে। কোনো কারণে যদি 5000 ওয়াট দিতে না পেরে তুমি যদি 4000 ওয়াট দাও বা 4500 ওয়াট দাও, তাহলে কিন্তু তার থেকে তুমি এই যে 918.75 ওয়াট, এটা কিন্তু তার থেকে তুমি পাবে না। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা এখন যেভাবে আগাচ্ছিলাম যে 5000 ওয়াট, ঠিক আছে, তাকে আমরা ক্ষমতা দিচ্ছি, তার বিনিময়ে আমরা কি কি পাচ্ছি দেখি। তার বিনিময়ে আমরা 1500 কেজি একটা বস্তুকে 15 মিটার উচ্চতায় তুলতে আমরা 4 মিনিট সময় নিচ্ছি। 4 মিনিট মানে 240 সেকেন্ড। এখানে আমরা দেখো সব তথ্য ব্যবহার করে, আমরা তো জানি ক্ষমতা মানেই কিন্তু হচ্ছে কি, ক্ষমতা মানেই হচ্ছে কতটুকু কাজ হলো সে কাজকে আমরা কি দিয়ে ভাগ করব? সময় দিয়ে ভাগ করব। এখন একটা বস্তুকে তুমি যেহেতু অনেক উপরে তুলছো, এখানে কাজ হচ্ছে যে mgh, মাথায় রাখতে হবে mgh টাইম হচ্ছে টি, আমরা টাইম টি দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো এখানের মধ্যে সেটা করছে mgh কে টি দিয়ে ভাগ করে দেখা গেছে, এখানের মধ্যে ভাগটা করা আছে, একটু খেয়াল করবে। 918.75 ওয়াট যেটা একটু আগে বলছিলাম সেটা এসছে। সেখান থেকে আমরা তার কর্মদক্ষতাটা বের করছি। কর্মদক্ষতার সংজ্ঞাটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি। কর্মদক্ষতার সংজ্ঞাটা স্পষ্টভাবে লিখতে হবে যে লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা। আমি আবার বলছি, তোমরা লিখে নিতে পারো, লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা এবং মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা। আমি আবার বলছি, লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা এবং মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা এর অনুপাতের শতকরা প্রকাশকে আমরা কর্মদক্ষতা বলে থাকি। যেমন দেখো কর্মদক্ষতাটা এখানে শতকরায় প্রকাশ করেছে। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বলে দিই, কর্মদক্ষতার কোনো একক আছে কি? দেখো শতকরা কিন্তু কোনো একক বলা যায় না। হ্যাঁ, কর্মদক্ষতার কোনো এককই নেই, কারণ দেখো কর্মদক্ষতা হচ্ছে যে ক্ষমতা, দুইটা ক্ষমতার ভাগফল অথবা দুইটা শক্তির ভাগফল। এখানে আমরা ক্ষমতা দিয়ে অঙ্ক করছি, সেটা দেখো দুইটাই ক্ষমতা, দুইটা ক্ষমতা দিয়ে ভাগ করছি, তাহলে ক্ষমতার একক একক উপরে নিচে ভাগ চলে যায় বা কাটাকাটি চলে যায়, তখন কর্মদক্ষতার কোনো একক থাকে না।
তো কর্মদক্ষতার কোনো একক থাকে কি, প্রশ্নটার উত্তর তোমরা লিখে নিতে পারো। যদি বলা হয় কর্মদক্ষতার কোনো একক নেই কেন, উত্তরটা করতে হবে এভাবে: কর্মদক্ষতা দুটি সমজাতীয় রাশির, মানে একই জাতীয় রাশির অনুপাত, তাই কর্মদক্ষতার কোনো একক নেই। তো আমরা প্রথম শ্রেণীর কর্মদক্ষতা ইটা 1 পেয়ে গেছি 18.375%। তোমরা বুঝতেই পারছো তাহলে পরবর্তী শ্রেণীর ক্ষমতাটা আমরা কিভাবে বের করব, একই প্রসেসে আমরা বের করব। দ্বিতীয় শ্রেণীর ক্ষমতাটা আমরা P2 সমান mgH2 ডিভাইডেড বাই T2 দিয়ে করেছি। দ্বিতীয় শ্রেণীর জন্য যা যা তথ্য আছে তোমরা জানো, এটা এখানের মধ্যে দেওয়া আছে, প্রশ্নটা দেখে নিতে পারো, অথবা তোমরা যে খাতায় লিখে নিতে বলেছিলাম সেখান থেকে একটু মিলিয়ে দেখতে পারো, সব তথ্য এখানে দেওয়া আছে। এই তথ্য অনুযায়ী আমরা ফার্স্টে এই দ্বিতীয় ক্রেনটা কি পরিমাণ ক্ষমতাকে কার্যকর করলো সেটা আমরা দেখব। এরপর আমরা চলে যাব তাদের অনুপাতে, কি পরিমাণ ক্ষমতা আমি তাকে দিতে হয়েছে আর কি পরিমাণ ক্ষমতা আমি তার থেকে পেলাম, এর অনুপাতকে, কি পরিমাণ ক্ষমতা আমি তার থেকে পেলাম এই অনুপাতকে, একে আমি ভাগ করব কি পরিমাণ ক্ষমতা আমি তাকে দিয়েছি, অর্থাৎ মোট প্রদত্তটা দিয়ে ভাগ করব, দেখব 32.67% একটা উত্তর আসতেছে। তো বোঝাই যাচ্ছে কে বেশি এফিশিয়েন্ট, যার পার্সেন্টেজ কর্মদক্ষতার বেশি সেই বেশি এফিশিয়েন্ট। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তোমরা আবার একটু ভালো করে ম্যাথটা দেখে নিবে এবং নিজে করার চেষ্টা করবে। তো পরবর্তী একটা প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে আসবো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে একটু খেয়াল করব, 2 কেজি ভরের একটি আম 60 মিটার উঁচু গাছ থেকে মুক্তভাবে পড়ছে। দেখতে খুবই ইনোসেন্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হলেও আমরা অনেকেই এটা ভুল করতে পারি। তো এখানে কিন্তু সেই কথাগুলো বলা আছে। প্রশ্ন কতে বলা আছে কর্মদক্ষতা কি, প্রশ্ন খতে বলা আছে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বুঝো, প্রশ্ন গতে বলা হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটির গতিশক্তি নির্ণয় করো, আর প্রশ্ন ঘতে বলা আছে ভূমি থেকে 40 মিটার যদি উচ্চতায় আসে, আমটা কিন্তু কোথা থেকে পড়ছে, আমটা কিন্তু এই 60 মিটার উচ্চতা থেকে পড়ছে, সেখান থেকে সে যদি ভূমি থেকে 40 মিটার উচ্চতায় চলে আসে, অর্থাৎ সে যদি মাত্র 20 মিটার পার হয় আর কি, উপর থেকে যদি 20 মিটার পার হয়ে আসে, তাহলে আমার দেখাতে হবে আমটির গতিশক্তি আমটির বিভব শক্তির 2/3 অর্থাৎ 2/3 হবে কিনা, এটা আমাকে গাণিতিকভাবে একটু দেখাতে বলেছে। তাহলে আমরা চলে যাই। আমি একটু আগে কর্মদক্ষতা যে সংজ্ঞাটা বলেছি সেটাকে এই ভাষায় তোমরা লিখতে পারো, কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি মোট গতিশক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কোনো কারণে শতকরা প্রকাশটা মনে না থাকলে না লিখলেও চলবে। তাহলে এরপরে আমরা চলে আসি কর্মদক্ষতাকে 90% বলতে কি বুঝি। খুবই ইজি প্রশ্নটার উত্তর। তুমি একটি যন্ত্রকে যদি 100 জুল শক্তি দাও, সে তার কর্মদক্ষতা যদি 90% হয়ে থাকে তাহলে সে 90 জুল তোমাকে কার্যকর শক্তি হিসাবে ফেরত দিবে। অর্থাৎ তুমি 100 জুল শক্তি তাকে দিলে তার থেকে 90 জুল শক্তি তুমি পাবে। কোনো একটা ফ্যানের কথা চিন্তা করো, কোনো একটা ফ্যানের কর্মদক্ষতা যদি 90% হয়, তার মানে তুমি তাকে যদি 100 জুল তড়িৎ শক্তি তাকে দাও, সে তোমাকে 90 জুল যান্ত্রিক শক্তি, মানে ফ্যানটা যে ঘুরে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির বহিঃপ্রকাশ, সে 90 জুল যান্ত্রিক শক্তি তোমাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, বা 90 জুল যান্ত্রিক শক্তি তুমি তার থেকে পাবে। এখন পরবর্তী প্রশ্নটায় আমরা চলে আসি, যে পরবর্তী প্রশ্নটা আমাকে বলেছে আমটা তো পড়ছে, আমটা কিন্তু এখনো পড়ছে। তো এই যে আম পড়ছে, সেই আমের শেষ বেগটা কত হতে পারে। ঠিক আছে, সেই আমের ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ, একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে, একটি আম আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, একটি আম ভূমি থেকে আছে কত উপরে, ভূমি থেকে আছে 60 মিটার উচ্চতায়, তার মানে এর মধ্যে এখন যা জমা আছে, যা শক্তি জমা আছে সবই কিন্তু বিভব শক্তি। এই আমটা যখন পড়তে 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 ভূমির কাছে এসে ভূমিতে আঘাত করবে, তখন তার সমস্ত শক্তি কিন্তু বিভব শক্তি থেকে গতিশক্তিতে পরিণত হবে। বিভব শক্তি থেকে গতিশক্তিতে পরিণত হবে। ঠিক আছে, এটা আমার এই কনসেপ্টটা আমার এই প্রশ্নের উত্তরে লাগবে না, কিন্তু আমি একটু কথাটা আলোচনা করলাম। আমি মূল সলভটাই যদি আমরা চলে যাই, ঠিক আছে, যে আমরা যদি এভাবেও করতে পারি, মূল সলভটা এভাবেও করা যেতে পারে, যেখানে একটা স্যাম্পল দেওয়া আছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আমরা ভূমি স্পর্শ করার মুহূর্তে আমের যে বেগ সেটা একটু বের করে ফেলবো। ঠিক আছে, আমরা সেই বেগটা বের করে এখানে গতিশক্তি কে বলো বা টি বলো ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এখানে বসে দিতে পারবো। না হলে তুমি চাইলে আমাদের কনসেপ্টে এটাতেও যেতে পারো,
যে এই যে ইকে সমান হচ্ছে, আমি যদি বলি ইকে সমান মানে হচ্ছে, তুমি লিখলে কৃতকাজ মানে হচ্ছে ব্যয়িত শক্তি, লিখে ফেললে এটাকে ব্যয়িত শক্তি মানে এখানে কি শক্তি ব্যয় হয়ে গেছে, এখানে বিভব শক্তিটা ব্যয় হয়ে গেছে, সেটা হচ্ছে mgh। এটা লিখে এখানের মধ্যে মানে আমের ভরটা দেওয়া আছে কত, আমের ভর 2 কেজি দেওয়া আছে, আমের ভরটা 2 কেজি দেওয়া আছে, উচ্চতা h সমান 60 মিটার দেওয়া আছে। এই জিনিসগুলো এখানে তুমি যদি বসিয়ে দাও দেখবে এই 1176 জুল এটা এখানেও আসবে, 1176 জুল তোমার এখানেও আসবে। তো আশা করি তোমাদের কাছে যেটা সহজ লাগে সেটাই তোমরা করবে। আমরা পরবর্তী প্রশ্নটার উত্তরে চলে যাই। যে বলেছে ভূমি থেকে 40 মিটার উপরে আমটির বিভব শক্তি কত, মানে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে কিনা। তো ভূমি থেকে 40 মিটার উচ্চতা একটু খেয়াল করো, আমরা জানি বিভব শক্তি হবে mgh, যেখানে h এর জায়গায় 40 বসবে, 784 জুল আসতেছে। ভূমি থেকে 40 মিটার উচ্চতায় গতিশক্তিটা কত? তো যে কোনো জায়গায় গতিশক্তি বের করতে গেলে আমাদের ইকে কাইনেটিক এনার্জি হাফ mv² এর সূত্রটা লাগে। তো সেই বেগটা আমার বের করতে হবে। বেগটা বের করার জন্য আমি সূত্র কি লিখলাম, v² = a² + 2gs। এখানে এস না লিখে আমি h1 h2 লিখতে পারি, সমস্যা নেই। এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো ভূমি থেকে দেখো একটু খেয়াল করো, আমটা পড়ছে একদম টপ থেকে, সে পড়তে পড়তে এখন এখানে চলে এসছে। এটা হচ্ছে ভূমি থেকে কত উপরে, এটা হচ্ছে ভূমি থেকে 40 মিটার উপরে। তো এটা যদি 40 মিটার হয় তাহলে বাকিটা কত, বাকিটা 20 মিটার না, অর্থাৎ 20 মিটার অতিক্রম করে এসছে না, সেজন্য এখানে অতিক্রান্ত উচ্চতা হিসেবে 20 লিখেছে। একটা কথা মাথায় ঢুকে রাখো অথবা বইয়ের কর্নারে কোথাও লিখে রাখো, গতিশক্তি নির্ণয় করার জন্য অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত উচ্চতা ব্যবহার করতে হয়, এটা লিখে রাখো। তো গতিশক্তি নির্ণয় করার জন্য এই যে আমরা v² ব্যবহার করছি, ঠিক আছে, v² সমান u² + 2gh। এই v² নির্ণয় করার জন্য আমরা কিন্তু এটা বের করছি, 2g h এর জায়গায় 20 দিয়েছি, 20। সেখান থেকে আমরা একটা v² এর মান পেলাম। তো এটাকে আবার অনেকে রুট করে ফেলে, রুট না করলেও চলবে, কারণ তোমাকে এখানে মান বসানোর সময় v² এর মানই বসাতে হবে। তো এটা আমরা বসিয়ে দিলে এখানে আনসার পাচ্ছি 392 জুল। তো 392 জুল কিন্তু আসলে 784 জুলের অর্ধেক হয়, 2/3 তো আর হয় না, তাহলে 2/3 হবে কি, 2/3 হবে না, ঠিক আছে। আমটির গতিশক্তি বিভব শক্তি 2/3 হবে না। তো যাই হোক, আশা করছি এই দুটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতো আরও অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের বিভিন্ন গাইড বই টেস্ট পেপার আছে, তোমরা আরও সলভ করবে, সলভ করে তোমাদের প্রশ্নগুলো সলভ করার দক্ষতাটা আর বাড়াতে হবে। তো তোমাদের এই চ্যাপ্টার থেকে যে যারা সাধারণত সেটা সংক্ষিপ্ত সিলেবাস হোক বা পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষা হোক, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল প্রশ্ন আশা করা যায়। তো তোমরা এই চ্যাপ্টারটাকে আশা করি সবাই গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।